জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর, যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাসপেন্ড। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ। অপসারিত যুব ভারতী সিইও দেব কুমার নন্দ। মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটির সুপারিশেই এই পদক্ষেপ। যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু, তাকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা তাকেও শোকজ করা হয়েছে। অপসারিত যুব ভারতী সিইও দেব কুমার নন্দন। মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটির সুপারিশে এই পদক্ষেপ। যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলায় করা পদক্ষেপ, বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কি কারণ দর্শানোর জন্য এদেরকে বলা হয়েছে? দেখো, প্রথমত গত শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার ঘটনা লিওনেল মেসির অনুষ্ঠানে, সেই বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিকভাবে মনে করছে যে সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল, অর্থাৎ রাজ্য পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা তাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল। কিন্তু তাই নয়, রাজ্য পুলিশের ব্যর্থতাও এক্ষেত্রে বড়সড় প্রশ্নের ভূমিকায় এসেছে এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে নবান্ন। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজিকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে এবং শোকজের উত্তর দিতে। কারণ রাজ্যের মুখ্য সচিবের দপ্তর মনে করছে যে গোটা ঘটনায়, বিশেষ করে যুব ভারতী বিশৃঙ্খলার ঘটনায় যে মিস ম্যাচের ঘটনা ঘটেছে, সেইটাতে রাজ্য পুলিশের ডিজিও দায় এড়াতে পারেন না বিধাননগর পুলিশের পুলিশ কমিশনারও। সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনারকেও শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। গোটা অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব ছিল বিধাননগরের ডিসি অনিশ সরকারের, তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে। পাশাপাশি ক্রীড়া দপ্তরের সচিবকেও শোকজ করা হয়েছে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও তাকে অপসারণ করা হয়েছে। 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, যে এসআইটি গোটা বিষয়টি তদন্ত করবে। ওকে। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী, তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মানে মেইনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি আমাদের রিপোর্ট দাও, কি অবস্থাতে কি হলো, রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্ত ভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। মেসিকে ঘিরে যুব ভারতীতে হাজারো ভিড়। কলকাতায় মেসি দর্শনে চরম বিশৃঙ্খলার নজির। মেসির কাছে 12 ভিভিআইপি থাকার কথা, মাঠে সব মিলিয়ে 212 জনের থাকার অনুমতি। শনিবার মেসির কাছে 1000-এরও বেশি উৎসাহী। কাদের অনুমতিতে বাড়তি ভিড় মাঠের মধ্যে? এই প্রশ্ন উঠছে। যুব ভারতীর বিশৃঙ্খলায় আয়োজনের অব্যবস্থায় প্রশ্ন। আমাদের তরফে যারা যারা থাকবে তার একটা লিস্ট আমার কাছে ছিল, মানে অ্যাকচুয়ালি ওই লিস্টে পরিষ্কার করে লেখা ছিল না যে মানে ওনার ক্লোজে কে থাকবে, শুধুমাত্র পাস দেওয়া হয়েছিল যে এফওপি মিনস মানে ফিল্ড অফ প্লেতে, বুঝলেন তো। এবার বাদ বাকিগুলো তো আমার জানার বিষয় না, জানিও না আমি। যখন মাঠে ঢুকলেন দেখলেন মেসিকে ঘিরে একাধিক লোক, আপনিও দেখেছেন, একদম। আপনি অবাক হয়েছেন? মানে অনেক, ও অ্যানাউন্সও করেছে বারবার যে আপনারা কাইন্ডলি ওকে দর্শকদের দেখতে দিন, ওনাকে যারা খালি করুন। তখন মেসিকে নিয়ে আমরা পুরো টিমটা একবার এর দিকে গেল
টানেলের দিকে গেল, যেখানে সৌরভ গাঙ্গুলিকে এবং মিস্টার পার্ক জিন্দালকে মিট করলেন, তখন কিন্তু পুরো মব ওখানে চলে গিয়েছিল। আবার মাঠে ঢোকার সময় কিন্তু আবার সেম চলে এসছে। ওখানে কিন্তু কেউ আটকানো ব্যবস্থা ছিল কি ছিল জানি না, আর আটকানো হয়নি বা কিছু একটা হয়নি যে ওখানে আবার করতে পারে। আমি দেখে কাউকে চিনি না। মানে এদের কাদেরকে দেখে অবাক, ইউটিউবার ছিল? আমি অ্যাকচুয়ালি ওরা কে ইউটিউবার কে অন্য আমি সেটাই জানি না। আমি অবাক হয়েছি, আমি দেখে অবাক হয়েছি যে মেসির মতো একটা এর ক্ষেত্রে এত লোক কেন পাশে আসবে। যুব ভারতী বিশৃঙ্খলায় বিধাননগর পুলিশের গাফিলতি, তদন্ত রিপোর্টে পুলিশ ও ক্রীড়া দপ্তরের গাফিলতি, তদন্ত কমিটির নজরে আয়োজক এবং উদ্যোক্তারা। ক্রীড়া দপ্তর ও বিধাননগর পুলিশের রিপোর্ট তলব করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব তদন্ত কমিটি। স্টেডিয়ামে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তদন্ত রিপোর্টে। মাঠে জলের বোতল নিয়ে ঢোকা নিয়ে প্রশ্ন তদন্ত কমিটি। নিরপেক্ষ তদন্তে সিট গঠনের প্রস্তাব এই কমিটির। দর্শকদের টাকা ফেরতের সুপারিশ তদন্ত কমিটির। টিকিটের টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে আপনাদের তরফে এখনো আমরা ওটা ওরা লিখে জানিয়েছে, যেটা আমরা পুলিশ থেকে খবর পেয়েছি। ওর উপরে আমরা আরো ওদের কাছ থেকে ডিটেলস চেয়েছি, কিভাবে এটা ওরা পরিকল্পনা নিচ্ছে, কিভাবে করবে। ওটাতে ওটাই রিপোর্টের মধ্যে ওটাও থাকবে। আর এই যে তদন্ত চলছে, সেই তদন্ত চলাকালীন অরূপ বিশ্বাসকে অব্যাহতি, অরূপ বিশ্বাসের পদত্যাগ, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপের। মেসি বিশৃঙ্খলায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছা তিনি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপকে অব্যাহতি। কথা বলবো, ইরান রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরান, দেখো, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ভূমিকা সেদিন যা ছিল মেসি ইভেন্টের দিন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল তারপর থেকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি অবশ্যই ভিভিআইপি, তিনি মেসির সঙ্গে থাকবেন, মেসির সঙ্গে যাবেন, এবং যে 12 জন একদম ক্লোজ মেসির সঙ্গে থাকবেন তার মধ্যে তার নাম ছিল, এবং অবশ্যই তার মাঠের প্রবেশের বিষয়ে কোনো অসুবিধেই ছিল না, কারণ পুরো প্রজেক্টটার মধ্যে ক্রীড়ামন্ত্রী সম্পূর্ণভাবেই তিনি জড়িত ছিলেন। তবে মাঠে যে ছবি দেখা যায়, ক্রীড়ামন্ত্রী বেশিরভাগ সময় নিজের ছবি তুলতে ব্যস্ত, কখনো মেসিকে ধরে হাতে টানছেন, বা তার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ তার পরিচিত ভেতরে প্রবেশ করেছেন, তাদেরকে ছবি তুলে দিচ্ছেন। এমনকি সেটা বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, অরূপ বিশ্বাসের নিজস্ব সোশ্যাল মিডিয়া টিম তারাও মাঠে ঢুকে পড়েছে, তাদেরও কার্ড করা হয়েছিল, এবং একাধিক অরূপ বিশ্বাসের নিরাপত্তা যারা ছিলেন তারাও মাঠে ঢুকে পড়েছিলেন। অর্থাৎ ক্রীড়ামন্ত্রী একজনের থাকার কথা, তার নিরাপত্তা টিম ঢুকে পড়ল, তার সোশ্যাল মিডিয়া টিম ঢুকে পড়ল ছবি তোলার জন্য, এবং তার পরিচিত যারা বিভিন্ন আছেন যারা তাদেরকে তিনি ঢুকিয়ে নিলেন। অর্থাৎ একাধিক কাজ তিনি তার নিজের মতো করে সাজিয়ে করতে থাকলেন। তাই এই ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন প্রথম দিনের পর থেকেই ছিল, সোশ্যাল মিডিয়া জুড়েই কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছিল, এবং অবশ্যই যারা কমিটি তদন্ত করছিলেন 3 সদস্যের কমিটি, তারাও বিষয়টি দেখেন, এবং পুরো বিষয়টি যখন চলছে ইতিমধ্যেই তার মধ্যেই নিজের পদত্যাগের কথা আজকে অরূপ বিশ্বাস জানান। মূলত তিনি জানিয়েছেন যে যেহেতু নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সেই কারণে তিনি নিজেকে সরিয়ে রাখতে চান তদন্তের থেকে, ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব থেকে, এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি তিনি অনুমোদন দিয়েছেন, এবং নিজে যতদিন এই দায়িত্ব অরূপের কাছে থাকছে না, অরূপ বিশ্বাসের কাছে থাকছে না, ততদিন তিনি টেক ওভার করবেন এবং তিনিই দেখবেন। তবে একাধিক বিষয় যেরকম ছিল যে একাধিক গাফিলতি, যেখানে উদ্যোক্তাদের গাফিলতি বারংবার চোখে পড়ছে, অবশ্যই প্রশাসনের গাফিলতি সেটাও চোখে পড়ছে, ক্রীড়া মন্ত্রকেরও গাফিলতি চোখে পড়েছে, এবং ক্রীড়া মন্ত্রকের প্রধান হিসেবে ক্রীড়ামন্ত্রী তিনি, তার যদি গাফিলতি থাকে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে তিনি অব্যাহতি চেয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অব্যাহতি দিয়ে ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজের হাতেই নিয়েছেন। ওকে ওকে। মেসি বিশৃঙ্খলায় ফের রাজ্যকে তোপ বিরোধী দলনেতার। ক্রীড়ামন্ত্রী গ্রেপ্তারি দাবি শুভেন্দু অধিকারী। যুব ভারতের বিশৃঙ্খলা নিরপেক্ষ তদন্তে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের। কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। ডিজিপি রাজীব কুমারকে শোকজ, ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না, মুখ্যমন্ত্রী
দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন, আগে তাদের জামিন দিন। মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, একের পর এক খারাপ ঘটনা বাম জমানায়, কখনো ক্রীড়া ক্ষেত্রে, কখনো যুবা ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আখড়া, জবরদখল, জমি কেলেঙ্কারি, এই সব হয়েছে। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের পদত্যাগ, শুধু পদত্যাগ কেন, গ্রেফতারি কেন নয়, প্রশ্ন সুকান্ত মজুমদারের। অন্যদিকে কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা মনে করিয়েছেন কুণাল ঘোষ। কুম্ভে পদপিষ্টে মৃত্যু হয়েছিল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন গ্রেফতার হননি, প্রশ্ন তুলেছেন কুণাল। পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করে কি হবে? জেলে পাঠাতে হবে। শতদ্রু যদি জেলে যায় তাহলে এ কেন যাবে না? শতদ্রু তো বলে আসল মালিক তো এ, সুদীপ ঘোষ এবং অরূপ বিশ্বাস, এই দুজনকে জেলে যেতে হবে। ডিজিপি যদি দায়ী হয়, অর্থাৎ পুলিশের ব্যর্থতা যদি হয়, তাহলে সেই পুলিশি ব্যর্থতার জন্য কি পুলিশ মন্ত্রী দায়ী হবেন না? তাহলে মুখ্যমন্ত্রীকেও তাহলে শোকজ করা উচিত। লজ্জায় মাথা কাটা গেল। মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না। তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট। যদি কুম্ভ মেলায়, তাহলে ওখানকার মুখ্যমন্ত্রী দায়ী নন কেন? ওখানে তো মৃত্যুর মিছিল। বিজেপি যাতে রাজনীতি করতে পারে সেই জন্য পরিকল্পিত বিশৃঙ্খলা করানো হয়েছে কিনা, কারণ কলকাতায় মেসিকে ঘিরে পুরো কেন্দ্রীয় বাহিনী এবং প্রাইভেট অর্গানাইজারদের ভাড়া করা সিকিউরিটি বাহিনী, যাতে মানুষ দেখতে পাচ্ছিলেন না মেসিকে। হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে মেসির পাশে কোনো সিকিউরিটিই নেই, মানুষ পরিষ্কার দেখতে পেলেন। তাহলে কি এটার পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত প্লট ছিল? সেই জন্যই সুকান্ত বাবুরা তার সুযোগ নিয়ে এই ধরনের কথা বলছেন। আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমরা জানি যে ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, ড্রাফট ভোটার লিস্ট। এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড, যেটা চলবে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, এবং তারপর হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম 16 ডিসেম্বর টু 7 ফেব্রুয়ারি, এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোলস অন 14 ফেব্রুয়ারি। তো এটা যেটা আছে, যখন আমরা আরাম করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই 1 সপ্তাহ বড়িয়েছিল। তো 1 সপ্তাহ যেটা আছে আজকে, যেটা আছে 11 তারিখ শেষ হলো, 1 সপ্তাহ 4 থেকে 11 টাইম বড়িয়েছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন। আমরা কোনো এক্সট্রা টাইম চাই নেই, বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছে যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা আছে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা ও তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন, এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন, এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইআরওরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইআরওর ডেজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইআরও আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন, এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস যেটা পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং, আপনারা জানেন। এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল, অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি
সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন, তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অর্থাৎ সিইওর কাছে। সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960 ওখানে ওর অন্তর্গত যেটা আছে যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও। and আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশনস অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে ইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নি হবে। আমরা তো রিকমেন্ড করেছি कि ARO के भी पावर दिया जन्ने ARO समान। तो यदि कमीशन ARO के पावर देवे तो ARO इंडिपेंडेंट डिस्पोज करते पारबे। ऊपर तदारुकी থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই এনিউমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, ARO ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিং এর জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন। বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল, ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল, ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলও কে, হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজড যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন, এবং বিএলওকে তাদের এই টোটাল এনিউমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের 1,81,454 বিএলএস যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসেবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল, তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনও কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব। এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারোর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশনও যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজার্ভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজার্ভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয় যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজার্ভার দিয়েছেন, স্পেশাল অবজার্ভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে,
তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন, এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজন জয়েন্ট সেক্রেটারি পদস্থ সিনিয়র আইএস অফিসারকে দিয়েছেন দেখার জন্য। এরা সব ঘুরছেন, এরা বিভিন্ন এরিয়া গিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করছেন, এরা বিএলও সঙ্গে মিটিং করছেন, ডিও সঙ্গে মিটিং করছেন, টেস্ট চেক করছেন, স্যাম্পল চেকিং করছেন, আর যেখানে যেখানে কমপ্লেন্ট আসছে ওখানে ওরা ইনকোয়ারি করছেন অ্যান্ড উপদেশ দিচ্ছেন। স্পেশাল ক্যাম্প বিভিন্ন জায়গায় হয়েছে, মূলত পার্সনস উইথ ডিসেবিলিটি যাদের যে ইনস্টিটিউট আছে বিভিন্ন ধরনের, ওল্ড এজ হোম রয়েছে, অরফ্যানেজ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হোম রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের। প্রত্যেক ডিওরা এই হোমে আলাদা করে ক্যাম্প করেছেন যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায় কিভাবে এই ফর্ম ফিল আপ করা যায়, কিভাবে এনিউমারেশন ফর্ম তারা পেয়ে কিভাবে ফিল আপ করা দরকার, এবং যারা এনিউমারেশন ফর্ম পাননি তারা কিভাবে ফর্ম 6-এ অ্যাপ্লাই করবেন, পুরো পদ্ধতিটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পেশাল ক্যাম্পের একটা ছবিও আপনাদের দিয়েছি, শেয়ার করেছি। কলকাতার ডিওর নর্থের উদ্যোগে মূলত আমাদের সোনাগাছি এলাকায় এই ক্যাম্পটি হয়েছিল। এছাড়া খুব ইম্পর্টেন্ট ছিল বিএলএ মিটিং। এর পদ্ধতিটা ছিল এরকম যে প্রত্যেক বিএলও বুথ লেভেল অফিসার তার বুথ লেভেল এজেন্টকে একটা লিখিত নোটিশ দেন এবং রিসিভ করান একটা মিটিং এর জন্য। এই মিটিং একদম শেষ পর্যায়ে হয়েছিল এএসডি লিস্ট মূলত তৈরি করার জন্য। মিটিং এর নোটিশ করার পর মিটিংয়ে যেদিন মিটিং হয় সেদিন মাইনিউটস লেখা হয় এবং এই মাইনিউটে সই করেন উপস্থিত সকলে। যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা সই করেননি সেক্ষেত্রে বিএলও লিখিতভাবে নোট করে রাখেন যে কারা কারা সই করেননি কিন্তু উপস্থিত ছিলেন। এই মাইনিউটস প্রত্যেকটি পোলিং স্টেশনের যে লিঙ্ক আমাদের জেলা শাসকরা ক্রিয়েট করেছেন সেখানে এই মাইনিউটস এবং প্রত্যেক মিটিং এর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে এবং যে কোনো সময় যে কেউ এই মিটিং এর ফটোগ্রাফ অ্যাক্সেস করতে পারবেন এবং এই মাইনিউটস অফ দ্য মিটিং পড়ে নিতে পারবেন। সো যেটা আমরা ডে 1 থেকে যখন আরম্ভ হয়েছিল, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা বলেছিলাম যে কোনো ভোটার বাদ যাবে, যে খসড়া তালিকার মধ্যে থাকবে না ও এএসডিডি মধ্যে থাকবে, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, আনট্রেসেবল এসব থাকবে। তো ওটা যত আপনার 80,681 বুথ যেটা আছে, প্রত্যেক বুথে যেখানে যেরকম বিএলএ আছেন, সাপোজ একটা বুথে পলিটিক্যাল পার্টি একই বিএলএ দিয়েছে, অন্য পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো জায়গায় 2 দিয়েছে, কোনো জায়গায় 3 দিয়েছে, কোনো জায়গায় 4 দিয়েছে, প্রত্যেক বিএলএ কে বিএলও ডেকেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য। মিটিং হয়েছে পোলিং বুথ ভিতরে।